তিনটা লাইন মনে রাখতে হবে। কি তিনটা লাইন মনে রাখবা? দেখো, পূর্বপদটি উপসর্গ হবে আর কি, মানে অব্যয়ভাব সমাসের প্রথম কথা পূর্বপদে তো অব্যয় থাকতে হবে। অব্যয়গুলো কি? পূর্বপদে যে অব্যয় বসে সেগুলোকে আমরা উপসর্গ বলি। সকল ধরনের উপসর্গ কিন্তু অব্যয় শৃঙ্খলাকে অতিক্রম করে। উঠ থাকলেই লিখবো অতিক্রম করে, আর যথা থাকলে লিখবো অতিক্রম না করে। যে হচ্ছে পূর্বপদে তো অব্যয় থাকলে আমি দেখছিলাম, পূর্বপদে অব্যয় না থাকার পরেও কিন্তু এটা অব্যয়ভাব সমাস হতে পারে। এটা অনেকেই বলবে না, কিন্তু আমি বলছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সমাসের নেক্সট পর্বের ক্লাস নিয়ে কিন্তু চলে আসলাম। অলরেডি সমাসের ক্লাসে তোমাদের কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছি, অনেক বেশি ইনভলভমেন্ট খেয়াল করা যাচ্ছে এই সমাসের ক্লাসে। তো আজকে এর আগে আমরা কোন কোন সমাস আলোচনা করেছি? এর আগে আমরা কিন্তু সমাসের টাইপগুলো আলোচনা করেছি। আমরা প্রাদি সমাস, নিত্য সমাস শিখেছি, দ্বন্দ্ব সমাস শিখেছি, এবং বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। সেই কর্মধারয় সমাস কিন্তু আমরা একই টপিকে গত ক্লাসে শেষ করেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাস একমাত্র সমাস যেটি কিনা পূর্বপদ প্রধান সমাস। তো কিভাবে আসলে অব্যয়ীভাব সমাস চিনবো, কিভাবে এই সমাসের ব্যাস বাক্য নির্ণয় করব, কোনো রকম কোনো কিছু মুখস্থ না করে, ব্যাস বাক্য না শিখেই আমরা কিভাবে আসলে এই অব্যয়ীভাব সমাস দেখেই বলে ফেলবো, আর দেখেই বলে দিব এটার ব্যাস বাক্য কোনটা হবে। আজকের ক্লাসের পরে কিন্তু কারোর কোনো কনফিউশন থাকবে না। মন দিয়ে ক্লাসটা দেখো। তো অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস আসলে চিনব কি করে? অব্যয়ীভাব সমাস চেনার একদম সহজ উপায় হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে এটা হচ্ছে একমাত্র পূর্বপদ প্রধান সমাস, অর্থাৎ এই সমাসের পূর্বপদটা প্রাধান্য পাবে। যেমন একটু আমি যদি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, যেমন আমি যদি বলি উপজেলা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আমি যদি বলি জেলা, এই উপজেলা, উপজেলা দেখো পূর্বপদটা হচ্ছে উপ আর পরপদটা জেলা। এখন দেখো, উপজেলা কি আসলে জেলা? উপজেলা কিন্তু জেলা না। একটা জেলার ভিতর কয়েকটা উপজেলা থাকে, তাই না? তার মানে উপজেলা কিন্তু জেলা না, তার মানে এখানে পরপদের প্রাধান্য পায়নি, এই উপ শব্দটার প্রাধান্য পেয়েছে, মানে পূর্বপদ প্রাধান্য পেয়েছে। তাই এই ধরনের সমাসগুলোকে আমরা বলবো হচ্ছে অব্যয়ীভাব সমাস। কিন্তু কথা হলো, স্যার আমি যদি বুঝতেই না পারি কোন পদের প্রাধান্য পাচ্ছে, আমি আসলে কি করে করব? শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিক হচ্ছে তোমাদেরকে এই তিনটা লাইন মনে রাখতে হবে। কি তিনটা লাইন মনে রাখবা? দেখো, পূর্বপদটি উপসর্গ হবে আর কি, মানে অব্যয়ীভাব সমাসের প্রথম কথা পূর্বপদে তো অব্যয় থাকতে হবে। অব্যয়গুলো কি? পূর্বপদে যে অব্যয় বসে সেগুলোকে আমরা উপসর্গ বলি। সকল ধরনের উপসর্গ কিন্তু অব্যয়। তো পূর্বপদটি যদি উপসর্গ হয় তাহলে অবশ্যই এটা অব্যয়ীভাব সমাস হবে। তো কি কি উপসর্গ হবে? দেখো, কয়েকটা উপসর্গ আমি লিখে রেখেছি, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে ব্যাস এনাফ, আর কিছু লাগবে না। তোমরা দেখবা পূর্বপদে এই কথাগুলো আছে নাকি, কি কি? আ, প্রতি, উপ, অনু, উত, নি, যথা, উত, অতি, হর, ফি, দূর, গড়, সম, বি, হা, নিম ইত্যাদি। এই যে এই কথাগুলো, যে এই উপসর্গগুলো আমি লিখে রেখেছি, এই উপসর্গ যদি মনে রাখতে পারো, এগুলো মনে রাখতে পারলেই আসলে তোমরা সমাস থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা, দেখেই বুঝতে পারবা এটা অব্যয়ীভাব সমাস, কারণ আগে এই উপসর্গগুলো আছে। আচ্ছা, সামনে যদি উপসর্গ না থাকে, যদি বুঝতে না পারো, তাহলে কি করে বুঝবা? খেয়াল করবা পরপদে টে, নাগাদ, ভর বা মাফিক আছে কিনা। দেখো, পূর্বপদে এই ধরনের উপসর্গ থাকবে, যে উপসর্গগুলো আমি লিখে রেখেছি। পূর্বপদে যদি এই উপসর্গ না থাকে তাহলে খেয়াল করবা পরপদে এই চারটা শব্দর কেউ আছে কিনা, টে, নাগাদ, ভর বা মাফিক আছে কিনা। আচ্ছা, আর কি উপায় আছে? আর দেখবা সমষ্টি পদটি দ্বারা, মানে সমাস নিষ্পন্ন যে পদটা আমি পাচ্ছি, মানে আমার পরীক্ষার প্রশ্নে যে পদটা দেওয়া আছে সেই পদটার দ্বারা অভাব বোঝাচ্ছে কিনা। যদি সেই পদটা দ্বারা অভাব বোঝায় তাহলে অবশ্যই সেটা অব্যয়ীভাব সমাস হবে। এই তিনটা নিয়ম, এই তিনটা উপায় যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অব্যয়ীভাব সমাস চিনতে তোমার এক সেকেন্ডও লাগবে না। এখন দেখো, আমি একটু আগে বলেছিলাম যে ওই উপসর্গগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি বুঝতে পারবা এইগুলো হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাস। যেমন এইখানে দেখো, উপকণ্ঠ শব্দের শুরুতে কি আছে? উপ আছে। আমি কিন্তু বলে দিছি উপ, অনু, উপতি, নির এগুলো যদি শব্দের শুরুতে থাকে তাহলে এগুলো, এই উপসর্গগুলো অবশ্যই তোমার কি হবে? এই উপসর্গগুলো অবশ্যই হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাস হবে। আরেকটু উপসর্গ আছে কিনা এটা বোঝার আরেকটু উপায় আছে। কিভাবে উপায় আছে? যেমন আমি যদি এখানে উপটাকে বাদ দিই, দেখো
তাহলে কি থাকে? কণ্ঠ। কণ্ঠের কিন্তু নিজস্ব মানে আছে, মানে একটা শব্দ দাঁড়ায়, একটা অর্থপূর্ণ শব্দ দাঁড়াবে, তার মানে উপ একটা উপসর্গ। আমি যদি এখানে উপটা বাদ দিই, কুল, কুলের একটা শব্দ আছে, তার মানে একটা আলাদা অর্থপূর্ণ শব্দ দাঁড়াচ্ছে, তার মানে উপ একটা উপসর্গ। আমি যদি এখানে রীতির আগে যথা আছে, যথাকে বাদ দিলে রীতি, রীতি একটা আলাদা শব্দ দাঁড়াচ্ছে, তাই না? তার মানে এটা একটা উপসর্গ। ঠিক আছে, মানে দেখবা প্রথম অংশটা বাদ দিয়ে বাকি অংশটুকুর যেটা আলাদা শব্দ দাঁড়াচ্ছে একসাথে লেখার পরে, এগুলোকে তখন বুঝবা এটা উপসর্গ। যেমন আমি যদি বলি যে হচ্ছে আজীবন বা আনত, আরক্তিম, এই যে শব্দের শুরুতে আ আছে, এখন আটা উপসর্গ কি উপসর্গ না তুমি বুঝবা কি করে? বুঝবা হচ্ছে এই করে, তুমি দেখো এখানে আ বাদ দিলে রক্তিম, রক্তিম শব্দটার মানে থাকে, তাই আটাকে আমি উপসর্গ বলবো। কিন্তু আমি যদি বলি আম কুড়ানো, আম কুড়ানো, আম কুড়ানো, এই আম কুড়ানোতে আ বাদ দিলে দেখো এই ম কুড়ানো, এটার কোনো অর্থ থাকে না, তাই না? তার মানে এটা কিন্তু উপসর্গ হবে না। তো বুঝবা আগে উপসর্গ আছে কিনা। আ দেখলো, আম কুড়ানো শুরুতেও তো আম আছে, আ আছে, সো তুমি আ দেখেই তুমি ধরে নিলে এটা অব্যয়ভাব সমাস, এটা যেন না হয়, একটু দেখো আটা উপসর্গ রূপে আছে কিনা। তো যাই হোক, যে কথা বলছিলাম, তোমার প্রথম হচ্ছে আমি উপকণ্ঠের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি শব্দের শুরুতে উপ নামক একটা উপসর্গ আছে। যেহেতু উপসর্গ আছে, তার মানে এটা অবশ্যই অব্যয়ভাব সমাস হবে। এখন আমি এই শব্দের শুরুতে যদি উপ থাকে, তাহলে সেটার ব্যাস বাক্য আমি আসলে কিভাবে করব? সেটার ব্যাস বাক্য করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে, উপর মানে হচ্ছে সামীপ্য, সামীপ্য মানে কাছে অথবা ক্ষুদ্র বোঝাবে। উপর কি মানে হইতে পারে? সামীপ্য অথবা ক্ষুদ্র, এটাই হইতে পারে উপর মানে। তো উপকণ্ঠ, তাহলে এখানের মানে হইতে পারে কি? এটা হবে ক্ষুদ্র কণ্ঠ। এটা কেমন হয়ে যায় না? তার মানে কি বাকি থাকে? সামীপ্য, তার মানে হচ্ছে সামীপ্য অর্থ বোঝানো হচ্ছে এখানে। তাহলে উপকণ্ঠ হচ্ছে কণ্ঠের সমীপে, উপকূল কুলের সমীপে, মানে সমীপে মানে কাছাকাছি, তার মানে উপ থাকলে একটা মানে হয় কাছাকাছি। আবার কি উপজাতি হতে পারে? উপজাতি মানে কি? উপজাতি মানে হচ্ছে জাতির কাছাকাছি বা ক্ষুদ্র জাতি, এই অর্থ বোঝাতে পারে। ঠিক আছে, আচ্ছা, তার মানে হচ্ছে উপমানের সমীপ বোঝায় অথবা ক্ষুদ্র বোঝায়। এরপরে আসি, যদি অনু বা পতি থাকে শব্দের শুরুতে, তাহলে কি থাকবে? অনু বা পতি থাকলে পশ্চাৎ হতে পারে অথবা বিপসা হতে পারে। যেমন বিপসা মানে হচ্ছে বারবার হবে, বিপসা মানে বারবার, পৌনিপুনিকতা বোঝায়। আচ্ছা, পশ্চাৎ, অনু মানে হচ্ছে অনুগমন। দেখো অনুগমন, অনুগমন তার মানে কি কি বোঝাচ্ছে এখানে? অনুটা পশ্চাৎ অর্থে আসতেছে, মানে অনুগমন, আমি অমুকের অনুগমন করলাম, মানে সে যে পথে গেছে সেই পথে আমিও গমন করলাম, তার মানে এখানে পেছন পেছন যা বোঝাচ্ছে পশ্চাৎ অর্থে বোঝাচ্ছে। তাহলে এখানে অনুটা পশ্চাৎ অর্থে আসতেছে। আবার অনুধাবন, একই কথা, পেছনে ধাবন করা, তাহলে পশ্চাৎ অর্থে আসতেছে। প্রতিদিন, দেখো এখানে কিন্তু ব্যবসা অর্থে আসতেছে। প্রতিদিন মানে কি? বারবার। প্রতিদিন মানে কি? দিনের পর দিন, মানে বারবার, পৌনে পৌনে কথা, বিপসা অর্থে আসতেছে। তাহলে প্রতিদিনের ব্যাস বাক্য কি হবে? প্রতিদিনের ব্যাস বাক্য কিন্তু দিন দিন, মনে রাখবা, দিন দিন। আচ্ছা, তার মানে অনু বা প্রতির মানে কিন্তু পশ্চাৎ হইতে পারে অথবা বিপসা হইতে পারে। অনুগমনের ক্ষেত্রে অনুর মানেটা পশ্চাৎ হইছে, গমনের পশ্চাৎ। অনুধাবনেও পশ্চাৎ অর্থটা প্রকাশ পাচ্ছে, ধাবনের পশ্চাৎ। কিন্তু প্রতিদিনে দেখো কোনটা? বিপসা প্রকাশ পাচ্ছে। মনে রাখবা, সময়ের আগে থাকলে, সময়ের আগে যদি অনুবাপতি থাকে, তাহলে সাধারণত বিপসা বোঝায়, মানে পৌনপনিকতা বোঝায়। পরবর্তী ডাবল করে দিলে এবার ব্যাস বাক্য হয়ে যাবে। মনে আবারও বলতেছি, সময়ের আগে যদি থাকে অনুবাপতি, তাহলে বিপসা বোঝাবে, আর বিপসা বোঝালে পরপরটা ডাবল করে দিলেই আমার ব্যাস বাক্য হয়ে যাবে। যেমন প্রতিদিন ব্যাস বাক্য হচ্ছে দিন দিন, প্রতিক্ষণে ব্যাস বাক্য হচ্ছে ক্ষণে ক্ষণে। প্রতিক্ষণে কি? বিপসা বোঝাচ্ছে, সময়ের আগে প্রতি আছে, তাহলে এটা হবে ক্ষণে ক্ষণে। আবার দেখো, নি বা নির যখন থাকবে, তখন ব্যাপারটা অভাব বোঝায়। নি বা নির থাকলে বুঝবে এখানে অভাব বোঝাচ্ছে। নি বা নিরকে একটু একটু বলে রাখি, এটা কিন্তু তোমার শুধুমাত্র অভাব বোঝায় ব্যাপারটা তা না, নয়ও হতে পারে, নয় তৎপুরুষ হতে পারে, নয় বহুব্রী হতে পারে। তো নি কখন অব্যয়ভাব হবে, কখন নয় তৎপুরুষ হবে, আর কখন নয় বহুব্রী হবে, যখন আমি তৎপুরুষ আর বহুব্রী সমাজ পড়াবো, তখন ব্যাপারটা ইনশাল্লাহ তোমাদের কাছে ক্লিয়ার করে দিব। আপাতত যেটা বুঝবা সেটা হচ্ছে, শব্দের শুরুতে নি থাকলে বা নির থাকলে সেখানে অভাব বোঝানো হয়, আর অভাব বোঝাইলেই সেটা অব্যয়ভাব সমাস হয়। তাহলে নিরামিষ, তাহলে অভাব বোঝাবে, মানে আমিষের অভাব, আমিষ, তাহলে আমিষের অভাব। নির্জল, জলের অভাব। নির্ভাবনা, ভাবনার অভাব, তাহলে এখানে অভাব বোঝাচ্ছে নি অর্থে। আচ্ছা, ব্যাস বাক্য কি? আমিষের অভাব, জলের অভাব, ভাবনার অভাব। অভাব লাগাইলেই কিন্তু দেখো, অভাব লাগাই দিলেই কিন্তু আবার ব্যাস বাক্য হয়ে যাচ্ছে। ব্যাস বাক্য মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু আমার এগুলোর একটু মানেটা, এই ছকের এই মানেগুলো একটু মনে রাখতে হবে। এগুলোতে যত খুশি আসুক তুমি কিন্তু পারবা। এরপরে আসো আর অর্থটা কি? দ্বারা একটাই অর্থ আছে, পর্যন্ত বোঝায়। থাকা মানে কি বোঝাচ্ছে?
পর্যন্ত বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি আমরণ, আমরণ তাহলে কি বোঝাচ্ছে? আমরণ মানে হচ্ছে মরণ পর্যন্ত। আকণ্ঠ তাহলে কি হবে? কণ্ঠ পর্যন্ত। আমৃত্যু মানে কি? মৃত্যু পর্যন্ত, মানে মানেই মৃত্যু। তাহলে কোনো শব্দের শুরুতে থাকলে তুমি কি করবা? আটা কাটবা, পরে পর্যন্ত লাগাবা। কাটবা, পর্যন্ত লাগাবা, তাহলে আমরণ মরণ পর্যন্ত, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, আমৃত্যু মৃত্যু পর্যন্ত। ব্যাস বাক্য হয়ে গেল কিন্তু। আবার দেখো উপ অর্থে কিন্তু আমি একটু সামীপ্য বলেছিলাম, আবার উপ অর্থে কিন্তু সাদৃশ্য বোঝায়। দেখো উপ অর্থ কি বোঝায়? সমীপ্য বোঝাইছে, ক্ষুদ্র বোঝাইছে, আর এখানে আমি কি দেখতেছি? সাদৃশ্য বোঝাচ্ছে উপ অর্থে। আচ্ছা, সাদৃশ্য মানে সিমিলারিটি বোঝাবে। যেমন উপশহর, উপশহর মানে কি? শহরের মতো আর কি, শহরের সদৃশ। সদৃশ্য মানে মতো, মতো। সদৃশ্য মানে কি? মতো। তাহলে উপশহর কি? শহরের মতো, শহরের সদৃশ। তুমি মতো লিখলেও হবে, কোনো সমস্যা নেই। উপবন বনের মতো, উপগ্রহ গ্রহের মতো, উপজেলা জেলার মতো। তাহলে মতো বোঝাবে। উপর আর একটা মানে কিন্তু মতো বা সদৃশ। সদৃশ মানে মতো। ও শহরের সদৃশ, বনের সদৃশ, গ্রহের সদৃশ। আচ্ছা, আবার যথা যদি থাকে, শব্দের শুরুতে যথা থাকলেও তো অব্যয়ীভাব সমাস। এটা আমি ব্যাস বাক্য কি করে করব? এটার ব্যাস বাক্য মনে রাখবা অনতিক্রমতা, মানে অতিক্রম না করে। তুমি ব্যাস বাক্য যে সোজাসুজি লিখে দিবা, পরপদ যেটা আছে সেটাকে অতিক্রম না করে। রিমেম্বার, শব্দের শুরুতে যদি যথা থাকে, মানে সমস্ত পদে যদি পূর্বপদটা যথা থাকে, তাহলে তুমি ব্যাস বাক্য করার ক্ষেত্রে কি কাজটা করবা? তুমি শুধু লিখে দিবা পরপদটাকে অতিক্রম না করে। যেমন এখানে যথারীতি আছে, পরপদটা কি? রীতি। তুমি লিখে দিবা রীতিকে অতিক্রম না করে। কি লিখে দিবা? রীতিকে অতিক্রম না করে। আমি যদি বলি যথাসাধ্য, পরপদ কি? সাধ্য। তাহলে আমি কি লিখে দিব? সাধ্যকে অতিক্রম না করে। যথাক্রম কি হবে? ক্রমকে অতিক্রম না করে। ঠিক আছে? যথা নিয়ম, নিয়মকে অতিক্রম না করে। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। যথা থাকলেই অতিক্রম না করে। কোনটা? পরপদকে অতিক্রম না করে। তাহলেই ব্যাস বাক্য হয়ে যাবে। দেখো ব্যাস বাক্য কিন্তু মুখস্থ করার দরকার নেই, এভাবে যত দিবে তুমি ততই পারবা, কোনো সমস্যা নেই। আবার দেখো উত মানে কি? যথা মানে যেমন অনতিক্রম তো বোঝাইছিল, মানে অতিক্রম না করে বোঝাইছিল। উত মানে কিন্তু বোঝাবে অতিক্রান্ত, মানে ঠিক বিপরীতটা। যথার বিপরীতটাই হচ্ছে উত। যেমন হচ্ছে উদ্বেল, এখানে কি? উদ্বেল। তাহলে কি? উত বা উদ, এই উদটাই যখন যুক্ত হয় সেটাই উদ হয়ে যায়। তাহলে এই উদ্বেল মানে কি? শব্দের শুরুতে উদ আছে, উদ মানে উদ। ঠিক আছে? তা উদ আছে, তার মানে এটা হচ্ছে অতিক্রান্ত। উদ মানে অতিক্রান্ত। তাহলে উদ্বেল মানে কি? উদ্বেলের কথাটা কি আছে? উদ্বেল মানে হচ্ছে উদ বেল, উদ বেল। তার লাস্টে কি? বেল মানে বেলা। তাহলে উদ্বেল মানে বেলাকে অতিক্রান্ত। উদ মানে অতিক্রান্ত, তাহলে উদ্বেল মানে বেলাকে অতিক্রান্ত। উচ্ছৃঙ্খল মানে উত আছে, শব্দের শুরুতে উত আছে, উত যোগ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল। তাহলে এই উচ্ছৃঙ্খল যেহেতু শব্দের শুরুতে উত আছে, তাহলে আমাকে মনে রাখতে হবে এটাও অতিক্রম করে। তাহলে কি? শৃঙ্খলকে বা শৃঙ্খলাকে অতিক্রম করে। শৃঙ্খলাকে অতিক্রম করে। উত থাকলেই লিখবো অতিক্রম করে, আর যথা থাকলে লিখবো অতিক্রম না করে। একদম একদম সহজ ব্যাপার, একটার বিপরীত আর একটা। যথারীতি কি? তোমার হচ্ছে রীতিকে অতিক্রম না করে, কিন্তু উচ্ছৃঙ্খল কি? শৃঙ্খলাকে অতিক্রম করে বা শৃঙ্খলাকে অতিক্রান্ত। অতিক্রান্ত মানে অতিক্রম, অতিক্রম করে। আচ্ছা, এরপরে চলে আসো প্রতি থাকলে কি হবে? প্রতি থাকলে ব্যাপারটা বোঝাবে বিরোধ বা বিপরীত বোঝাবে, মানে প্রতিদ্বন্দ্বী অর্থে বোঝাবে। মানে বিরোধ বা বিপরীত কথাটা মনে রাখবা। তার মানে হচ্ছে প্রতিবাদ, ব্যাপারটা কি হবে? বাদের বিরোধ বা বাদের বিপরীত। প্রতি থাকলে কি দিয়ে দিবা? বিপরীত। প্রতিবাদ তাহলে কি? বাদের বিপরীত। প্রতিকূল কি হবে? তাহলে কুলের বিপরীত। প্রতিকূল কুলের বিপরীত। প্রতিপক্ষ তাহলে কি হবে? পক্ষের বিপরীত। তাই তো? তাহলে হচ্ছে এই যে তোমার হচ্ছে যদি পতি থাকে আগে, একটা মানে হইতে পারে কি? এখানে আমি কিন্তু একটু আগে দেখছি পতি মানে বিপসা বোঝায়। সব যদি কোনো সময়ের আগে পতি বসে তখন বিপসা বোঝাচ্ছে। তখন আমি পরপরটাকে দুবার করে দিচ্ছিলাম, যেমন এখানে প্রতিদিন, দিন দিন, প্রতিক্ষণে, ক্ষণে ক্ষণে। কিন্তু শব্দের সময়ের আগে না বুঝে যখন অন্য কোনো কিছুর আগে বসতেছে, প্রতিকূল, প্রতিবাদ, প্রতিপক্ষ, এরকম যখন হচ্ছে, তখন আমি কি করব? আমি এটাকে বিপরীত অর্থে নিব। তখন এটা কি হবে? প্রতিকূল হবে কুলের বিপরীত, প্রতিপক্ষ হবে পক্ষের বিপরীত, প্রতিবাদ হবে বাদের বিপরীত। এইভাবে করতে হবে। তাহলে দেখো ব্যাস বাক্য কিন্তু প্রতি থাকলে আমি বিপরীত করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসো আ। কি থাকলে? থাকলে একটু আগে আমি দেখছিলাম এখানে পর্যন্ত বোঝাইছে। আর থাকলে আর একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে ঈষৎ বা হালকা বোঝায়। ঈষৎ বা হালকা, ঈষৎ বা হালকা বোঝাবে থাকলে। যেমন নত মানে হালকা, মানে সামান্য। হালকা মানে সামান্য। ঈষৎ মানে সামান্য নত, নত। রক্তিম তাহলে কি? ঈষৎ বা সামান্য বোঝালে কি হবে? সামান্য
রক্তিম, হালকা রক্তিম। সামান্য লেখো, হালকা লেখো আর ঈষৎ লেখো, যে কোনো একটা লিখলেই হবে। আনত, ঈষৎ নত, রক্তিম, ঈষৎ রক্তিম, অথবা হালকা রক্তিম, অথবা সামান্য রক্তিম, যেভাবে লেখো না কোনো হবে, কোনো সমস্যা নেই। এরপরে কি থাকতেছে? হর বা ফি। হর বা ফি থাকলেও এই তোমার হচ্ছে বিপসা বোঝাবে বা পৌনপুনিকতা বোঝাবে। এই যে বিপসা বা পৌনপুনিকতা মানে হচ্ছে একই পরপরটা দুইবার হয়ে যাবে। যেমন হর রোজ, তাহলে কি শব্দের শুরুতে হর আছে, আর এই হর থাকলে আমি কি করব? হরের কোনো ঝামেলা নাই, হর থাকলেই আমি পরপরটাকে ডাবল করে দিব। তাহলে হর, হর রোজ কি? রোজ রোজ। হর তাল, তাল তাল, ঠিক আছে? হর দম, দম দম। আবার ফি দিন, এই ফি থাকলেও আমি পরপরটাকে ডাবল করে দিব শুধু। ফি দিন, দিন দিন। ফি হপ্তা, হপ্তা হপ্তা। ফি বছর, বছর বছর। ব্যাস হয়ে যাবে কিন্তু। তাহলে এই যে এইগুলো যদি মনে রাখো, এইগুলো যদি শব্দের শুরুতে থাকে, তাহলে সেটা অবশ্যই তোমার হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর এইগুলোর জন্য কোনটা কি অর্থ বোঝায় এটুকু শুধু মনে রাখতে হবে, বাকিটুকু ব্যাস বাক্য তুমি এমনিতেই পারবা। যত খুশি দিক, যেখান থেকে খুশি দিক, তুমি কিন্তু ব্যাস বাক্য করতে পারবা। আচ্ছা, এরপরে আসো, তোমার পরের নিয়মটা আমি কি বলছিলাম, যে হচ্ছে পূর্ব পদে তো অব্যয় থাকলে, আমি দেখছিলাম পূর্ব পদে অব্যয় না থাকার পরেও কিন্তু এটা অব্যয়ীভাব সমাস হতে পারে। এটা অনেকেই বলবে না, কিন্তু আমি বলছি পূর্ব পদে অব্যয় না থাকার পরেও অব্যয়ীভাব সমাস হতে পারে। যেমন পাগলাটে, দুপুর ভর, দুপুর নাগাদ, নিয়ম মাফিক, এগুলো সব কি তোমার অব্যয়ীভাব সমাস। কি করে চিনবা? দেখবা পরপদে টে, নাগাদ, ভর বা মাফিক আছে কিনা। টে, নাগাদ, ভর বা মাফিক যদি থাকে, পরপদে থাকে, তাহলে অবশ্যই শব্দের শেষে যদি এগুলো থাকে, তাহলে অবশ্যই এটা অব্যয়ীভাব সমাস হবে। যেমন পাগলাটে, শব্দের শেষে কি আছে? টে আছে। যেহেতু শব্দের শেষে টে আছে, তাহলে ওটা কি হবে? শব্দের শেষে যদি টে থাকে, তাহলে অবশ্যই ওটা অব্যয়ীভাব সমাস হবে। এখন টের মনে রাখবা, টের মানে হচ্ছে হালকা, হালকা বা ঈষৎ। ঈষৎ, তা শব্দের শেষে যদি টে থাকে, তাহলে বুঝবা হালকা বা ঈষৎ বোঝানো হচ্ছে। তাহলে হচ্ছে এখানে পাগলাটে মানে কি? পাগলাটে, তাহলে শব্দের শেষের টেটা কাটবে, আগে ঈষৎ লাগাবা, ঈষৎ বা হালকা লাগাবা। তাহলে পাগলাটে মানে ঈষৎ পাগলা। ঘোলাটে কি হবে? ঘোলাটে, ঘোলাটে কি? ঈষৎ ঘোলা। হলদেটে, ঈষৎ হলদে। সাদাটে, ঈষৎ সাদা, মানে টে থাকলে ঈষৎ। টে থাকলে, শব্দের শেষে টে থাকলে শব্দের শুরুতে ঈষৎ আসবে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে ভর যদি থাকে শব্দের শেষে, তাও এটা অব্যয়ীভাব সমাস। ভরের ক্ষেত্রে মনে রাখবা ব্যাপিয়া। ভরের ক্ষেত্রে আমার কি মনে রাখতে হবে? মাথায় রাখতে হবে ব্যাপিয়া। তাহলে দুপুর ভর ব্যাপারটা কি হবে? সারা দুপুর ব্যাপিয়া। দুপুর ভরে ব্যাস বাক্য কি হবে? সারা দুপুর ব্যাপিয়া, বা শুধু দুপুর ব্যাপিয়া লিখলেও হয়ে যাবে কিন্তু। সারা দুপুর ব্যাপিয়া বা দুপুর ব্যাপিয়া। আচ্ছা, তাহলে ভর মানে ব্যাপিয়া। আর এইদিকে দুপুর নাগাদ, এই নাগাদ শব্দের শেষে নাগাদ থাকলেও কিন্তু অব্যয়ীভাব সমাস। নাগাদের ক্ষেত্রে মনে রাখতে হবে কাছাকাছি সময়। নাগাদের ক্ষেত্রে আমি কি মনে রাখবো? কাছাকাছি সময়। তাহলে দুপুর নাগাদ মানে হচ্ছে দুপুরের কাছাকাছি সময়। দুপুর নাগাদ মানে কি? দুপুরের কাছাকাছি সময়। তাহলে সকাল নাগাদ সকালের কাছাকাছি সময়, সন্ধ্যা নাগাদ সন্ধ্যার কাছাকাছি সময়, যেটা নাগাদ সেটার কাছাকাছি সময়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো মাফিক। এই শব্দের শেষে মাফিক থাকলেও তোমার হচ্ছে এটা অব্যয়ীভাব সমাস হবে। আর মাফিক মানে অতিক্রম না করে, মনে আছে তো? শব্দের শুরুতে যথা থাকলেও কিন্তু সেটার মানে অতিক্রম না করে। তাহলে শব্দের শুরুতে যথা যে কাজটা করবে, শব্দের শেষে মাফিক সেই একই কাজটাই করবে। তাহলে শব্দের শুরুতে যথা থাকলে যেমন অতিক্রম না করেছিল, শব্দের শেষে মাফিক না থাকলেও সে একই কথা, অতিক্রম না করে। কাকে অতিক্রম না করে? নিয়ম মাফিক। তাহলে নিয়মকে অতিক্রম না করে। কায়দা মাফিক, কায়দাকে অতিক্রম না করে। আয় মাফিক, আয়কে অতিক্রম না করে। যেটা মাফিক সেটাকে অতিক্রম না করে। শব্দের শুরুতে যথা থাকলে যা হয়েছিল, শব্দের শেষে মাফিক থাকলেও সেটাই হবে। লাস্টটা, লাস্ট 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 নিয়মে কি বলছিলাম? লাস্ট নিয়মে বলছিলাম আমি যে হচ্ছে সমষ্টি পদ দ্বারা যারা অভাব বোঝায়, তাহলে সেটা অবশ্যই অব্যয়ীভাব সমাস। অভাবে অব্যয়ীভাব সমাস। একটু আগে নির্দে দেখছিলাম, শুধু নিদে আমি উপসর্গের মধ্যেই দেখে যাচ্ছিলাম। দেখুন এখানে আলোনি, এই আলোনি মানে হচ্ছে নুনের অভাব। কিসের অভাব? নুনের অভাব, লবণের অভাব আর কি। তাহলে আলোনি হচ্ছে অভাব বোঝাইছে, তাহলে অভাব বোঝাইলে এটা অব্যয়ীভাব সমাস হবে। দুর্ভিক্ষ মানে কি? ভিক্ষার অভাব। কার অভাব? ভিক্ষার অভাব, তাহলে অভাব বোঝাইছে, তাহলে এটা কি হবে? অব্যয়ীভাব সমাস হবে। গরমিল মানে কি? মিলের অভাব, তাহলে অবশ্যই এটা অব্যয়ীভাব সমাস। হা ভাত হচ্ছে ভাতের অভাব, অবশ্যই অব্যয়ীভাব সমাস। বিশ্রী কি? শ্রীর অভাব। বিশ্রী হচ্ছে শ্রী এর অভাব, তাহলে এটাও অব্যয়ীভাব সমাস হবে। তার মানে আমরা তিনটা নিয়ম দেখেছি। শব্দের শুরুতে যদি উপসর্গ থাকে, তাহলে সেটা অব্যয়ীভাব সমাস। শব্দের শেষে যদি টে, নাগাদ, ভর বা মাফিক থাকে,
তাহলে সেটা অব্যয়ীভাব সমাস। আর যদি শব্দর দ্বারা মানে সমস্ত পদটির দ্বারা যদি অভাব বোঝায় তাহলে সেটি অব্যয়ীভাব সমাস। ব্যাস এই তিনটা নিয়ম মনে রাখতে পারলেই অব্যয়ীভাব সমাস তোমার কাছে ক্লিয়ার। এর পরের ক্লাসে কিন্তু আমরা সমাসের আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, খুব বড় টপিক, যেটা থেকে প্রশ্ন আসবেই, কর্মধারয় সমাসের মতো ইম্পর্টেন্ট, সেই তৎপুরুষ সমাস নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে তৎপুরুষ সমাস নিয়ে। সোজা বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।